যুক্তরাষ্ট্রের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ায় দাবি কতটুকু সত্য? ডিসেম্বরে নির্বাচনের জন্য অক্টোবরের মধ্যে আইন কানুন ঠিক করতে হবে বললেন সিইসি। জানাবো 15ই আগস্টের মূল পরিকল্পনাকারী কে, জানালেন কর্নেল রাশেদ। এবং সর্বশেষ জানাবো জন্মদিনে মির্জা ফখরুলের অভিব্যক্তি বুড়ো হয়ে গেছি, এখন বিদায়ের প্রান্তে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবি কতটুকু সত্য? সজীব ওয়াজেদ জয়ের লস অ্যাঞ্জেলসের বাড়ি দাবানলে জ্বলছে দাবিতে একটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ি আগুনে জ্বলছে। রবিবার দুপুর পর্যন্ত টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটিতে প্রায় 37,500 পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় 5,000 বার শেয়ার করা হয়েছে। ভিডিওটির কমেন্ট বক্সে পর্যবেক্ষণ করে দেখা গেছে অধিকাংশ ব্যবহারকারী ওই দাবির পক্ষে মতামত দিয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিউমার স্কয়ানার এক প্রতিবেদনে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া এবং ভিন্ন ঘটনায় এক নারীর বাড়ি পুড়ে যাওয়ার ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে। গত বছরের 14ই নভেম্বর শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের সাথে যুক্ত ভিডিওতে দেখানো আগুন লাগা বাড়ির ছবির সাথে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিটি প্রচারিত ভিডিওতে দেখানো বাড়ির মিল পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল কেপাক্স টিভির ওয়েবসাইটে গত 13 নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গেল বছর 8 নভেম্বর আমেরিকার কালিসপেল শহরের ওয়েস্ট ভ্যালি এলাকায় বসবাসরত প্রবীণ নারী বিউসি মরিসনের প্রায় 20 বছরের পুরনো বাড়ি এবং সমস্ত সম্পত্তি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। উল্লিখিত ভিডিওটি এই ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই বাড়ির মালিক সজীব ওয়াজেদ জয় নয়, বরং বেটসি মরিসন নামের এক নারী। তাছাড়া নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডিসেম্বরে নির্বাচনের জন্য অক্টোবরের মধ্যে আইন কানুন ঠিক করতে হবে বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আইন কানুন বিধিবিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে। চলমান সংস্কারের সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয় তুলে ধরে তিনি বলেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন কানুন বিধিবিধান সংস্কার সহ সব শেষ করতে হবে। তিনি বলেন, আশা করি উৎসব মুখর পরিবেশে ভোট করতে পারবো। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন 1 থেকে 1.5 বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুনে আমাদের দেশে বর্ষা থাকে, এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হয়েছে। আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া কিছু প্রস্তাব ইসির ক্ষমতা খর্ব করে উল্লেখ করে সিইসি বলেন, সংসদীয় স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। আমরা স্থায়ী কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে। পার্লামেন্টের স্টারিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনা প্রসঙ্গে তিনি বলেন, সুপারিশে অনেক কিছু দেখা যায়, তবে তার বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখায় সুপারিশে দ্বিমত পোষণ করে তিনি বলেন, এটা ইসির এখতিয়ার। সিইসি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দেয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগে শুরু করা গেছে। নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি। আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। 15ই আগস্টের মূল পরিকল্পনাকারী কে, জানালেন কর্নেল রাশেদ। 1975 সালে 15ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্যদের হত্যা করা হয়। ইতিহাসের আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে মেজর ডালিমের পর এবার প্রথমবার মুখ খুলেছেন লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী। রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী জানান, 15ই আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক আর রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা। শেখ মুজিবের বাসা, সেন্ডিয়াবাদ রেডিও স্টেশন ও শেখ
মনির বাসাকে টার্গেট করা হয়। মেজর ডালিম রেডিও স্টেশন ও সেন্ডিয়াবাদের বাসার দায়িত্বে ছিলেন, আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনে ডালিমের অধীনে। তিনি জানান কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত হয়েছিলেন, 15 আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন। জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী জানান, যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন। 1972 থেকে 75 সালে দুর্ভিক্ষ লুটপাটের পরিস্থিতি তরুণ অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। পরিবর্তনের উপায় না নিয়ে গোপনে আলাপ চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না। 1975 সালে ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করা হলেও বাকশাল গঠনের পর চিন্তাভাবনা আরো গভীর হয়। তিনি বলেন, তবে আমি মূল পরিকল্পনার অংশ ছিলাম না, শুধু আলাপ আলোচনা করতাম। তিনি আরো বলেন, ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন ওভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করা হয় এবং পরে ডালিম এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, উই হ্যাভ ডান ইট। অপারেশনে যাওয়ার আগে বিস্তারিত ব্রিফিং করা হয়নি জানিয়ে রাশেদ চৌধুরী বলেন, মুজিবের ভাগ্য কি হবে তা আমরা জানতাম না। মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে এসে সামরিক কোর্ট মার্শাল করা। রশিদ ও ফারুক ছিলেন অরিজিনাল প্ল্যানার। এরপর সকাল 8:30টার দিকে রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে আসেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়, কারণ তিনি তখন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট। এরপর রেডিও স্টেশনটি নতুন সরকারের হেডকোয়ার্টার হয়ে ওঠে। রাশেদ চৌধুরী বলেন, মুজিবের বাসভবনে কি ঘটেছিল তা আমি সরাসরি দেখিনি, তবে পরবর্তীতে জানতে পেরেছি। আমার বইয়ে মেজর বজলুর হুদার স্টেটমেন্টে উল্লেখ করেছেন, তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান, আর্মি হ্যাজ টেকেন ওভার, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার। এরপর শেখ কামাল স্টেন গান নিয়ে গুলি ছুটতে ছুটতে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে গুলি করতে শুরু করেন। এতে এক সিপাহী নিহত হন, কয়েকজন আহত হন, যা দেখে অন্যরা সিপাহীরা খেপে যান। বজলুর হুদার মতে শেখ কামাল ও সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করেন। শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে আসছিলেন, গুলি করতে করতে চিৎকার করছিলেন। দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেলেন। একজন গালি দিয়ে বলেছিলেন, শালার গোষ্ঠী শুদ্ধ মেরে দে। শেখ মুজিবের বাসার চাকর স্বীকার করেছেন যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন। পরে সিপাহীরা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর হুদা লোকজন নিয়ে প্রবেশ করেন। সে সময় শেখ কামাল মারা যান। হুদার বরাত দিয়ে রাশেদ চৌধুরী বলেন, তিনি কয়েকজনকে নিয়ে ওপরে গিয়ে শেখ মুজিবকে নামানোর চেষ্টা করেন। মেজর মহিউদ্দিনের সঙ্গে ছিলেন। শেখ মুজিব ঘর থেকে বের হলে শেখ জামাল ও সুলতানা আবার ওপর থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায়। মুজিব দাঁড়িয়ে থাকলেও হুদা আর মহিউদ্দিন ডাক করে নিজেদের বাঁচান। গুলির শব্দে লাঞ্চারের লোকজন এসে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পড়ে যান। শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল। শেখ মুজিব পড়ে গেলে ওপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয়। বজলুর হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে। ওই গ্রেনেড ব্লাস্ট হয়ে বাকি সবাই একসঙ্গে মারা যান। রাসেল নিচে আসেনি, শুধু শেখ কামাল নিচে মারা যান। মুজিবের মৃত্যুর পর ফরেনসিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে, গুলিতে না গ্রেনেড বিস্ফোরণে। রাশেদ চৌধুরী বলেন, শেখ মুজিব 1972 সালে ঢাকা ফিরে আসার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন, যা অন্য কোনো নেতা পায়নি। শেখ মুজিব 71-এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয়। তিনি তখন গণতন্ত্রের পক্ষে না হয়ে স্বৈরাচারী হয়ে ওঠেন, যা ছিল খুবই আশ্চর্যজনক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি